প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। গত ক্লাসে সবাই আমার ক্লাস যারা দেখেছো তাদের সবাইকে আমি আজকে ক্লাসটা দেখার জন্য বলেছিলাম, কারণ আমরা আজকে একটা নতুন অধ্যায়, সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি গতকালকে বাড়ির কাজ করেছিলে? আশা করি সবাই করেছো, এবং তোমাদের বাসায় যারা অভিভাবক আছে, বড় ভাই বোন বা মা বাবাকে তোমাদের এসডব্লিউটা দেখাবে, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসের জন্য তৈরি হই। তোমরা তোমাদের শিক্ষার যে উপকরণগুলো আছে, বই, খাতা, কলম, এগুলো সবাই হাতে নাও। তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা পড়াবো তোমাদের অধ্যায় দ্বাদশ অধ্যায় সম্পর্কে, ঠিক আছে? তোমরা সবাই পাঠ্য বই হাতে নাও। আজকে আমি তোমাদেরকে পড়াবো দ্বাদশ অধ্যায়, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা সম্পর্কে। বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা, বুঝতে পারছো তোমরা? বোর্ড দেখা যাচ্ছে, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। সবাই বইটা হাতে নাও। আজকে যেহেতু নতুন অধ্যায়, সবাই বইটা হাতে রাখো, তাহলে আমি তোমাদেরকে বোঝাতে সহজ হবে এবং তোমরাও বুঝতে পারবে। বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। আঞ্চলিক সহযোগিতা মানে কি আমাদেরকে জানতে হবে যে আঞ্চলিক সহযোগিতা কি। তোমরা এর আগে আমরা যে দ্বাদশ অধ্যায়টা পড়বো, সেই দ্বাদশ অধ্যায় আমরা পড়ার পর আমাদের শিখন ফলটা কি আসে, এই অধ্যায়টা পড়লে আমরা কি কি শিখতে পারবো, চলো আগে সেই সম্পর্কে জেনে নিই। আজকে শিখন ফল আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। একই অঞ্চলভুক্ত বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র উল্লেখ করতে পারবো। আঞ্চলিক সহযোগিতা সংস্থার গঠন এবং কার্যক্রম বর্ণনা করতে পারবো। আঞ্চলিক পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ হবে। সবাই কি বুঝতে পারছো? শিখন ফল আমি দেখে নিয়েছি তোমাদের যে আজকের শিখন ফলটা কি। এখন চলো আমরা পাঠে যাই। আমরা আগে বিস্তারিত এখন জানবো। বর্তমানে আধুনিক যুগের কোন রাষ্ট্রই এককভাবে তাদের প্রয়োজন সম্পন্ন করতে পারে না। তোমরা দ্বাদশ অধ্যায় বের করেছো? এই যে দেখো আঞ্চলিক সহযোগিতা, সে অধ্যায়টা সবাই বের করো এবং আমার সাথে তোমরা বইয়ে অবশ্যই খেয়াল করবে, তাহলে তোমাদের বুঝতে এবং আশা করি ক্লাসে অনেকটা পড়া শিখতে পারবে। যারা ইতিমধ্যে ক্লাস করতে বসছো বা পরে করবে, সবাই হাতে বইটা নিবে। তাহলে যখন ক্লাসের কথাগুলো আমরা শুনবো, তখন আমরা হাতের বইয়ের দিকে খেয়াল রাখবো। তাহলে পাশাপাশি আমরা বুঝতে সহজ হবে যে আমি কি বলছি, তোমাদের যে টিচার কি বলছে সেটা তোমরা জানতে পারবে এবং বইয়ের মধ্যে তা দেখে শিখতে পারবে। তাই তোমরা কি করবো, বইটা হাতে নিয়ে সাথে সাথে আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে? বর্তমানে আধুনিক যুগে কোনো রাষ্ট্রই এককভাবে তাদের প্রয়োজন সম্পন্ন করতে পারে না। এর প্রয়োজন থেকে কি করে উঠেছে? আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ধারণা সৃষ্টি হয়েছে। তাহলে আমরা আঞ্চলিক সহযোগিতা সম্পর্কে জানতে পারলাম যে আঞ্চলিক সহযোগিতার ধারণা কেন সৃষ্টি হয়েছে বা আঞ্চলিক সহযোগিতাটা কি। আসলে আঞ্চলিক সহযোগিতাটা বলতে আমরা বুঝি যে এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের, এক রাষ্ট্রের সাথে যে আরেক রাষ্ট্রের, বা যে আন্তর্জাতিকভাবে যে সহযোগিতা বা অঞ্চল ভিত্তিক যেটাই হোক, আমরা দেশের যে এক দেশের সঙ্গে যে আরেক দেশের যে সহযোগিতাটা গড়ে উঠবে, সেটাই হলো মানে আঞ্চলিক সহযোগিতা বোঝানো হয়েছে। মানে প্রয়োজন, মানে আমাদের দেশের রাষ্ট্রীয় প্রয়োজনে এক রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের যে সহযোগিতাটার প্রয়োজন, সেই সহযোগিতাটার গুরুত্ব সম্পর্কে আমি এখন তোমাদের বলবো। আমাদের মধ্যে গড়ে তুলেছে বিভিন্ন সহযোগিতা, মানে ইতিমধ্যে কিন্তু আমাদের দেশে অন্যান্য দেশের সাথে সব দেশ মিলে যতগুলো সহযোগিতার সংস্থাগুলো গড়ে উঠেছে, তার মধ্যে জাতিসংঘ, এদের মধ্যে অন্যতম হলো কি জাতিসংঘ। জাতিসংঘ হলো বিশ্বের শান্তি স্থাপনের লক্ষ্য নিয়ে জাতিসংঘ গঠন করা হয়েছে। জাতিসংঘ কেন গঠন করা হয়েছে শিক্ষার্থীরা? আমি জানি অনেকে জানো এবং অনেকের হাতে হয়তো বই নিয়েছে আমার কথা মতো, তারপর আমি বলছি তোমাদের বোঝার জন্য
জ্ঞানমূলক আসলে অথবা তোমরা যাতে এমসিকিউ নৈবিত্তিক আসলে বলতে পারো, সেজন্য আমি তোমাদেরকে বলছি, বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে? বিশ্বের শান্তি স্থাপনের লক্ষ্য নিয়ে জাতিসংঘ গঠন করা হয়। আমরা কিন্তু অনেক সময় এমসিকিউতে দেখি যে জাতিসংঘ গঠনের লক্ষ্য উদ্দেশ্য কি, সেক্ষেত্রে কিন্তু আমরা বা জাতিসংঘ লক্ষ্যটা গঠনটা কেন হয়েছে, প্রথমত আমরা এমসিকিউতে আসলে কিন্তু বিশ্বের শান্তি স্থাপনের লক্ষ্যে অবশ্যই আমরা সেটা আনসার করব। বিশ্বের প্রায় সকল রাষ্ট্রই জাতিসংঘের সদস্য। বাংলাদেশও কিন্তু 1974 সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে শিক্ষার্থীরা, বলো তো দেখি? 1974 সালে। হ্যাঁ, 1974 সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করছে। তাছাড়া রয়েছে বিভিন্ন আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যেমন সার্ক, আসিয়ান, ইইউ প্রভৃতি। এসব সংস্থা তাদের সদস্য রাষ্ট্রগুলোর বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করছে। এসব সংস্থা তাদের সদস্য রাষ্ট্রগুলোর যে স্বার্থগুলো রক্ষা করার জন্য কাজ করছে। এতটুকু পর্যন্ত কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? আশা করি সবাই বুঝতে পেরেছ, এবং না বুঝলে আমি পরবর্তী ক্লাসে আবারও তোমাদের বোঝানোর চেষ্টা করব। এখন আমরা পার্ট 1 ও 2 সম্পর্কে বুঝাবো। আঞ্চলিক যে সহযোগিতাটা আমি এতক্ষণ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আঞ্চলিক সহযোগিতাটা কেন গড়ে উঠেছিল বা এর ধারণাটা কেন সৃষ্টি হয়েছিল, এখন আমি বুঝাবো যে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব। এর গুরুত্বটা কি? আধুনিক বিশ্বের রাষ্ট্রসমূহ একে অন্যের উপর নির্ভরশীল। আমরা প্রতিটা রাষ্ট্র এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। বিভিন্ন রাষ্ট্রের সমস্যা ও প্রয়োজন বিভিন্ন রকম, মানে এক এক রাষ্ট্রে এক এক রকম। হয়তো আমাদের রাষ্ট্রে একটা জিনিস আছে, অন্য একটা রাষ্ট্রে সেই জিনিসটা নাই, আবার সে রাষ্ট্রে যেটা আছে হয়তো আমাদের না থাকতে পারে। এই যে আমাদের চাহিদাটা এবং এটার যে আদান প্রদান বিনিময়টা, এটা যদি আমরা কোনো সংস্থার সদস্য হই বা আমাদের মধ্যে কোনো শর্ত সাপেক্ষ থাকে, তাহলে হয়তো আমাদের সেটা আদান প্রদান করতে বা শর্ত সাপেক্ষ সুযোগ সুবিধা পেতে খুবই সহযোগিতা হচ্ছে। বুঝতে পারছো? এককভাবে তার সকল প্রয়োজন মানে আমাদের প্রয়োজন আমরা এককভাবে প্রয়োজন করা সম্ভব নয়, অথচ এ সমস্ত প্রয়োজন ও সমস্যার সমাধান না হলে কোনো রাষ্ট্রের জনগণের কল্যাণ ও উন্নয়ন সম্ভব নয়। যদি আমাদের কোনো ধরনের সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান বা উন্নয়ন কখনোই এককভাবে সম্ভব নয়। একটি রাষ্ট্রের উন্নয়ন এককভাবে সম্ভব নয়। প্রতিবেশী রাষ্ট্রগুলো মানে যত প্রতিবেশী রাষ্ট্রগুলো যদি পরস্পরকে আমরা সাহায্য এবং সহযোগিতা করি, তাহলে আমাদের যেমন অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, তেমনি আমরা স্বাবলম্বী একটি দেশ হিসেবে গড়ে উঠতে পারবো। অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক যে বাধাসমূহ থাকবে, সেই বাধাসমূহ আর থাকবে না। ফলে সকল পক্ষের উন্নয়ন সাধন করা সম্ভব। আঞ্চলিক সহযোগিতার ফলে কি হবে? শুধু যে আমরা উপকৃত হচ্ছি তা না, আঞ্চলিক সহযোগিতাপূর্ণ প্রতিটি রাষ্ট্রেরই উন্নয়ন হবে। বুঝতে পারছো শিক্ষার্থীরা? মানে সকল পক্ষেরই উন্নয়ন সাধন। তা আঞ্চলিক সহযোগিতার কতগুলো ক্ষেত্র থাকে। আঞ্চলিক সহযোগিতার কিছু ক্ষেত্র থাকে। সেই ক্ষেত্র সমূহ কি কি? আঞ্চলিক সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে, অনেকগুলো ক্ষেত্র। ক্ষেত্র মানে আমরা বলতে কি বুঝি? যে আঞ্চলিক সহযোগিতা কি কি ধরনের হতে পারে, আমরা কি কি ধরনের কোন কোন ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পেতে পারি, কি কি কাজ হচ্ছে বা কি কি সুবিধা ভোগ করতে পারবো, এই ধরনের কতগুলো যে শর্ত থাকে বা যেগুলো, সেগুলোকে আমরা সাধারণত বুঝি সহযোগিতার ক্ষেত্র। মানে কোন কোন ক্ষেত্রে আমরা সহযোগিতা পেতে পারি, সেক্ষেত্রে তুমি একটু বইয়ে খেয়াল করো। আঞ্চলিক সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে, সময়ের সাথে সাথে ক্ষেত্রসমূহ আরো বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমান সময়ের উল্লেখযোগ্য কি বলো তো তোমরা? বর্তমান সময়ে উল্লেখযোগ্য ক্ষেত্রসমূহ হচ্ছে শিল্প বাণিজ্য, নিরাপত্তা, জ্বালানি, তথ্য প্রযুক্তি, কৃষি, পর্যটন। তোমরা কিন্তু তোমাদের বইয়ে দেখো বিষয়গুলো উল্লেখ করা আছে, আমার সাথে সাথে বইয়ের দিকে তাকাও, ভালো করে বুঝতে পারবে। উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো সমূহ আমি তোমাদেরকে বলছি। সে উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো সমূহ কি কি আছে? শিল্প বাণিজ্য। আমি তোমাদেরকে আরো ভালো বোঝানোর জন্য আমি বইয়ের অপর পৃষ্ঠার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র যে চিত্রটা দেওয়া আছে সেটা দেখাবো। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো?
তোমরা বইয়ের এই আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রসমূহ কি কি দেখতে পারো? আমাদের প্রথমে শিল্প বাণিজ্য আছে, নিরাপত্তা, জ্বালানি, পরিবহন, যোগাযোগ, মাদক ও চোরাচালান, তারপরে মানব সম্পদ পাচার, সংস্কৃতি, ক্রিয়া, পর্যটন, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, প্রযুক্তি। এই যে ক্ষেত্রগুলো দেখো আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো, মানে এইগুলো সুবিধা আমরা আঞ্চলিক সহযোগিতার সংস্থার মাধ্যমে পেতে পারি। এতে কি হবে? আমাদের দেশের জীবন উপকৃত হবে, আমরা উন্নয়নশীল দেশ হতে পারবো এবং প্রতিটা রাষ্ট্রের জন্য খুবই প্রতিটা রাষ্ট্রের জন্য কি দরকার? প্রতিটা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রতিটা রাষ্ট্রের দ্রুত উন্নয়ন করা সম্ভব হবে। শিক্ষার্থীরা কি বুঝতে পেরেছ? আশা করি আমরা বুঝতে পেরেছি যে একই অঞ্চলভুক্ত বিভিন্ন দেশের সহযোগিতার ক্ষেত্রসমূহ, আর আমি তোমাদেরকে যে রাষ্ট্র উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রটা চিহ্নটা দেখিয়েছি, চিত্রটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমি পাঠ 3 ও 4 উল্লেখযোগ্য আঞ্চলিক সহযোগিতা, অনেকগুলো সংস্থা আছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সংস্থাগুলো কি কি গুরুত্বপূর্ণ এবং সেগুলো গঠনের উদ্দেশ্য কি ছিল, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমি আজকে তোমাদের এখন বোঝাবো। ঠিক আছে? এখন আমরা পাঠ 3 ও 4 এর উল্লেখযোগ্য আঞ্চলিক সহযোগিতা সংস্থা সম্পর্কে পড়ব। আমরা পঞ্চম শ্রেণীতে পড়ে আসছি সার্ক সম্পর্কে। এখন তারপর আমরা আবার ষষ্ঠ শ্রেণীতেও সার্কের একটু ব্যাখ্যা দিব, যদিও অনেকেই জানো এবং পারো, যেহেতু আমরা পঞ্চম শ্রেণীতে এটা খুব ভালো করে পড়ানো হয়েছে। তারপর আমি আবার বলছি সার্ক। সার্ক কি? সার্ক একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এখন সার্কের পূর্ণরূপ কি? পূর্ণরূপ বলতে সার্কের পুরো নামটা কি হতে পারে? তাহলে আমরা কি বলবো? সার্কের পুরো নামটা হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক একে আমরা কি বলতে পারি? বাংলায় কি বলা যায় বলো তো? দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তার মানে আমরা সার্কের পূর্ণরূপ কি বলতে পারি? দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। বাংলাদেশের উদ্যোগে, কার উদ্যোগে? আমি আবারও বলছি, বাংলাদেশের উদ্যোগে 1985 সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। সার্ক কখন গঠিত হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? সার্ক গঠিত হয়েছে 1985 সালের ডিসেম্বর মাসে। তোমরা বই দেখো, এখানে তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো যাতে এমসিকিউর জন্য খুব সহজে পেয়ে যাও। তাহলে আমরা বলতে পারি যে সার্কের অন্যান্য সদস্যগুলোর দেশ কোনগুলো? ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান। এছাড়া বর্তমানে মিয়ানমার পর্যবেক্ষক হিসেবে এই সংস্থার সাথে যুক্ত হয়েছে। তার মানে আমরা জানতে পারলাম সার্কের পুরো নামটা কি, সার্ক কত সালে গঠিত হয়েছে, তারপর সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রগুলো কি কি। তাহলে আমরা সংস্থার মূল লক্ষ্য, মানে সার্ক সম্পর্কে জানতে পেরেছি। আশা করি সার্ক কি, সার্কের পূর্ণরূপ কি, এগুলো এখন তোমরা বলতে পারবে, তাই না? এখন সার্কের সংস্থাটির মূল লক্ষ্য কি ছিল? অর্থনৈতিক সহযোগিতা হলেও এর কর্মক্ষেত্র কিন্তু বিস্তার। প্রধান মূল লক্ষ্যটা কি ছিল? অর্থনৈতিক। তারপরে কিন্তু সমাজ, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, প্রযুক্তি সহ উন্নয়নের সর্বক্ষেত্রে কিন্তু সার্কের বিস্তার। সার্কের সদর দপ্তর কোথায় বলতো? কেউ বলতে পারো? ক্লাস হলে বলতে জানতে পারতাম আমরা, এখন আমরা যেহেতু অনলাইনে সেটা আমরা বলে দিচ্ছি। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এই সার্ক সম্পর্কে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, সার্ক গঠনের লক্ষ্যটা কি ছিল এবং উদ্দেশ্যগুলো কি, আমি সেগুলো তোমাদেরকে পরে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা ক্লাসে অনেকটা পড়া শিখে ফেলতে পারো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে মনোযোগ দিয়ে শুনো। সার্কভুক্ত দেশগুলো জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। কি বলেছি আমি? সার্কভুক্ত যে দেশগুলো আছে সেগুলো জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য, কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা। সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা। উক্ত অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করা। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা। তাহলে আমরা কি জানতে পেরেছি?
সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি ছিল? আশা করি সবাই বুঝতে পেরেছে, এবং আমাদের পাঠ্য বইয়ে অবশ্যই দেওয়া আছে, সেগুলো আমরা ভালো করে শিখবো। যে কোনো সৃজনশীলে আসুক, আমরা পাঠ্য বইয়ের লাইন বাই লাইন যদি জানতে পারি, প্রতিটা পাঠ আমরা জানি, অবশ্যই আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবো, তাই না? আমরা জ্ঞানমূলক, অনুধাবন, তারপর নৈমিত্তিক, যেখান থেকে আসুক, আমরা পাঠ্য বইটা ভালো করে জানলে সব উত্তর দেওয়া খুব সহজ হবে। বুঝতে পেরেছ? এখন আমরা সার্ক সম্পর্কে কিন্তু বুঝতে পেরেছি, এর গঠন, উদ্দেশ্য পর্যন্ত বুঝতে পেরেছি। এখন আমরা যাব আসিয়ান। আমি চেষ্টা করছি যে আমি যেহেতু অর্ধেকটা আমাদের ছোট, আমরা দাদার সাথেই যতটুকু পারি প্রয়োজন মতো শেষ করে ফেলবো। প্রয়োজনে আরেকটা ক্লাসে আমি পরে ব্যাখ্যা দিব, ঠিক আছে? আসিয়ান কি? আমরা এরই মধ্যে জানতে পারছি যে আমরা সার্ক, আসিয়ান এগুলো আঞ্চলিক সহযোগিতার একটি সংস্থা। তাহলে আসিয়ানের পূর্ণরূপ কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। বুঝতে পেরেছো সবাই? দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে 1967 সালের 8ই আগস্ট গঠিত হয় আসিয়ান। আসিয়ান কখন গঠিত হয়েছে? 1967 সালের 8ই আগস্ট আসিয়ান গঠিত হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার কয়টি দেশ নিয়ে? দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে গঠিত হয়েছে। এতটুকু সবাই বুঝতে পারছে আশা করি। বাংলায় বলা হয় দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা। আসিয়ান কি? দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা। এর সদস্যদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর। আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। আসিয়ানের রাজধানী কোথায়? ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ানের সদর দপ্তর। আসিয়ানের সদর দপ্তর কোথায়? ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। তাহলে আমরা সার্ক কি জানতে পেরেছি, সার্কের গঠন ও উদ্দেশ্য সম্পর্কে জানতে পেরেছি। এখন আমরা আসিয়ান সম্পর্কে জানতে পেরেছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এখন শিক্ষার্থী বন্ধুরা শুনো, আসিয়ানের গঠন, লক্ষ্য ও উদ্দেশ্য। তা আসিয়ানের ঘটনাটা তো আমরা জানছি, লক্ষ্য উদ্দেশ্য কি? সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা। আমি আবারও বলছি, সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কিন্তু কাজ করবে। উক্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। সদস্য রাষ্ট্রগুলোর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্ক ভিত্তিতে কাজ করা। পেশাগত ও কারিগরি ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্থা করা। সদস্য রাষ্ট্রগুলোর কৃষি ও শিল্প ক্ষেত্রের সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারিত করা ইত্যাদি ছিল আসিয়ানের গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। তোমরা কি বুঝতে পেরেছ? আমরা কিন্তু পার্ট 3 ও 4 সম্পর্কে পড়েছি। আমরা ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা আরেকটা পার্টে চলে যাচ্ছি। এই পার্ট আর অল্প একটু আছে শিক্ষার্থীরা, আমি চাচ্ছি তোমাদেরকে এটা শেষ করে দিতে আজকের অধ্যায়টা, ঠিক আছে? তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা শেষ করো। ইউরোপিয়ান ইউনিয়ন পশ্চিম ইউরোপের দেশগুলোর সহযোগিতার লক্ষ্যে প্রথমে গঠন করা হয়েছিল কমন মার্কেট, তারপর এর আওতায় বেরিয়ে হয় ইউরোপিয়ান ইউনিয়ন। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা বন্ধুরা? ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু সব দেশেই তাদের দেশীয় মুদ্রার পাশাপাশি এই ইউরো চলে। ইউরো মানে কি? ইউ তাদের নিজস্ব মুদ্রাও চালু করেছে, যার নাম ইউরো। এই ইউরো মানে মুদ্রার নাম কি? এটা কিন্তু আমরা অনেকবার দেখেছি, আমাদের এমসিকিউতে চলে আসে। এই ইউ এর নিজস্ব মুদ্রার নামটা কি ছিল? ইউরো। ইউরোপের সব দেশে তাদের দেশীয় মুদ্রার পাশাপাশি এই ইউরো চলে। আর ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এ অবস্থিত। প্রিয় শিক্ষার্থীরা, ইউকে আমরা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পারতেছ।
ইউ ছাড়াও পৃথিবীতে আরো অনেক আঞ্চলিক সহযোগিতা রয়েছে, সেগুলো আমাদের শিল্প উন্নয়ন, রাজনৈতিক, অর্থনৈতিক, মানে সব ক্ষেত্রে, শিক্ষা বলো, সব ক্ষেত্রে কিভাবে দেশের সার্বিক উন্নয়ন ঘটানো যায় সেদিকে কিন্তু আঞ্চলিক সহযোগিতাগুলো গড়ে ওঠা হয়েছে, সংস্থাগুলো। আশা করি সবাই বুঝতে পেরেছ। আফ্রিকার দেশগুলো মিলেও কিন্তু গড়ে তুলেছে ওই অনেকগুলো সংস্থা, যা দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হয়। এছাড়াও যদি মানে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ, ভ্রাতৃত্ববোধ, এই যে সম্প্রীতি, সহযোগিতা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, এগুলো কিন্তু আমরা আঞ্চলিক সহযোগিতার সংস্থাগুলোর মাধ্যমে গড়ে তুলতে পারি। আমরা আঞ্চলিক সহযোগিতার সংস্থার মাধ্যমে এই সম্প্রীতি সম্পর্কে, পারস্পরিক সহযোগিতা, ঐক্যবোধ, ভ্রাতৃত্ববোধ, ওইগুলো কিন্তু গড়ে উঠছে। শিক্ষার্থী বন্ধুরা, দ্বাদশ অধ্যায় সম্পর্কে আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে সবাই এক বাড়ির কাজটা লিখে নাও, ঠিক আছে? দ্বাদশ অধ্যায়টা আমি কিন্তু আজকে ক্লাসটা, যেহেতু অধ্যায়টা ছোট ছিল, আমি তোমাদের পুরো অধ্যায়টা বুঝিয়ে শেষ করে দিয়েছি। তারপর কারো কোনো সমস্যা হলে আমি পরবর্তী ক্লাস যখন আমার থাকবে তখন আমি আবারও এই সম্পর্কে তোমাদের বলে দিব, ঠিক আছে? এখন তোমরা বাড়ির কাজটা লিখে নাও, তাড়াতাড়ি হাতা কলম হাতে নাও, ঠিক আছে? সবাই দেখো আমি বাড়ির কাজ কি দিয়েছি। আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব ও ক্ষেত্রগুলো ব্যাখ্যা করো। সার্কের পুনরূপ কি? সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল? আসিয়ানের পুনরূপ কি? আসিয়ান গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য কি? সবাই দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তোমরা এখন বাড়ির কাজটা খাতায় লিখে ফেলো। আশা করি সবাই লিখতে পেরেছ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়ির এসডব্লিউ গুলো শেষ করবে এবং অভিভাবকদের দেখানোর চেষ্টা করবে। যদি ভাবো যে টিচাররা তো দেখতে পাচ্ছে না, শিক্ষার্থী কিন্তু তোমাদের নিজেদের ক্ষতি হয়ে যাবে, তাই তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো করে ফেলবে, ঠিক আছে? তাহলে আজকের মতো আমি আমার শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো আমার ক্লাস এখানে শেষ। খোদা হাফেজ সবাইকে।